আগ্রায় যেতে লাগে না, আমাদের ইকো পার্কেই আমরা তাজমহল দেখে নিতে পারি। তো আর ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন করা যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব থেকে বড় পার্ক অথবা বলতে পারো উদ্যানে। এখানে এসে তোমরা কি কি অ্যাক্টিভিটিস করবে, কখন আসবে, কোন বার বন্ধ, কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবে, আর নতুন নতুন কি কি জিনিস এক্সপ্লোর করবে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ তথ্য তোমরা বলতে পারো A to Z। ইকো পার্ক তথা কলকাতার যে কোনো প্লেসে ঘুরতে যাওয়ার আগে যাত্রীসাথী অ্যাপ ডাউনলোড করে ওখান থেকেও টিকিট কেটে নিতে পারো ভিড় এড়ানোর জন্য। আর ইকো পার্কের একজন ব্যক্তির টিকিটের প্রাইস 30 টাকা করে। মঙ্গল থেকে রোববার পর্যন্ত ওপেন থাকে, সোমবার দিন বন্ধ, আর সন্ধ্যে 7টার সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। শীতকাল তথা যে কোনো ঋতুতে ঘুরতে যাওয়ার বেস্ট প্লেস আমার মনে হয় ইকো পার্ক। পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, বিশাল বড় এরিয়া রয়েছে। 4 হুইলার নিয়ে আসলে 1 নম্বর আর 4 নম্বর গেটে রাখতে হবে, 50 টাকা করে লাগবে। আর যদি 2 হুইলার নিয়ে আসো তাহলে 20 টাকা দিতে লাগবে। এটা মিষ্টি হাবের সামনে 3 নম্বর পার্কিংয়ে রাখতে হবে। প্রবেশ করার পরেই তোমরা পেয়ে যাবে নেভিগেশন ম্যাপ, যার মাধ্যমে অতি সহজেই তোমরা ঘুরে বেড়াতে পারবে। ইকো পার্কের মধ্যেই রবীন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে রবি অরণ্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তো মঞ্চ মাত্র এই রবি অরণ্যের মধ্যেই শাপলা ফুল পাবে। ইকো পার্কের এই অ্যাডভেঞ্চার জোনে তোমরা পেয়ে যাবে নানান ধরনের অ্যাক্টিভিটিস, যেরকম প্রথমেই রয়েছে কায়াকিং, 150 পার হেড, 2 to 3 পিপল এটার মধ্যে করতে পারবে। তারপরে ওয়াটার রোলার, ল্যান্ডস অফ, এমটিবি, সাবজুনিরো, বেবি সাইক্লিং, তারপরে ট্র্যাম্পোলিন, গান শুটিং, আর্চারি, নানান ধরনের অ্যাক্টিভিটিস পাবে। আর প্রত্যেকটার প্রাইস এখানে দেওয়া আছে। তবে আমার মনে হয় এই ওয়াটার রোলারটা বেশ মজার, হাওয়ার ওপরই এটা ডিপেন্ড করে, নলে এক জায়গায় গিয়ে স্টাক হয়ে যায়। মাম্মা মিডিলে যান স্যার, এবার শুধু গোলপাক খান। কোথায় তোমরা? সামনের দিকে হামাগুড়ি দেবে, উঠে হাঁটবে, ওয়ালটা ধরে সামনের দিকে। এই সবাই হামাগুড়ি দিতে হবে। রোলার তো এই হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দাও, হামাগুড়ি। যত সামনে হামাগুড়ি দেবে ঘুরবে ওটা। খুব মজার ওটা, এবং কষ্টেরও। দারুণ মজার। তবে এর মধ্যে ঢুকে কিন্তু তোমাদের হামাগুড়ি দিতে লাগবে, মানে মজার বলবো প্লাস যোগাও হয়ে যাবে, এত জোরে জোরে হামাগুড়ি দিতে লাগবে না। ইকো পার্কের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির মধ্যে বেস্ট অ্যাক্টিভিটি কায়াকিং করতে। এই দেখো রং বেরঙের জ্যাকেট পরে নিয়েছি, আমরা এখন রেডি কায়াকিং করবার জন্য। দারুন 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 শট। ভাল লাগছে?
এত সুন্দর পার্কটা পুরো সাইকেলে করে চড়ে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। তাই তোমরা সাইক্লিংও করে নিতে পারো। পার পার্সনে 150 টাকা করে পড়বে। আমরা 3 সিটার একটা সাইকেল নিয়েছি, কেন কি মাঝখানটা দেখো ছোট্ট বেবি বসবার জন্য ভালো সিট, এই যে, আর এখানে বড় দুজন বসতে পারবে। অনেকজন মিলে ঘুরতে আসো তাহলে বোটিং করতে পারো এখানে, পার হেড 150 টাকা করে। আর কিছু নিয়মাবলী যেটা ওখানে লেখা আছে সেগুলো ফলো করতে হবে। দেখতে পাচ্ছ এখান থেকে লাইন পড়ে গেছে। পেয়ে গেছি ঘুম স্টেশন প্লাস টয় ট্রেন, যার সামনে আবার মোমো বিক্রি হচ্ছে। মোমো, বিভিন্ন খাবার আছে, মানে পাহাড়ি যে সমস্ত। হ্যাঁ, তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমাদের নামতে হবে গেট নাম্বার 2 এর সামনে, যেটা একেবারে ওয়াক্স মিউজিয়ামের সামনে। ওখান থেকে সোজা এসে তোমরা ওখানে নেভিগেশন ম্যাপও পেয়ে যাবে। আর গেট নাম্বার 2 এর সামনে তোমরা পেয়ে যাবে টয় ট্রেন। টিকিট কাউন্টারও সামনে রয়েছে, দেখে নাও এখানে টয় ট্রেন রয়েছে। তো এখান থেকে তোমরা টয় ট্রেনে চড়ে পুরো ইকো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারো। এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফর্মাল গার্ডেন, এই গার্ডেনে তোমরা বসে পিকনিক করতে পারবে। বিভিন্ন ফুল দিয়ে সাজানো, আজ দেখতে পাচ্ছ সবাই বসে পিকনিক করছে, খেলছে, খাচ্ছে, যাচ্ছে। ছোটখাটো ঘুরতে আসার জন্য ইকো পার্ক একদম বেস্ট। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে এসে পিকনিকও করতে পারো। শীতকালে তো স্পেশালি প্রচুর মানুষের সমাগম হয়, আর গরমের সময় একটু গরম থাকে যেহেতু। তবু দেখো কত মানুষের, ফুচকের আবার স্কুল থেকেও এসছে। এত বড় পার্ক সম্পূর্ণটা এক্সপ্লোর করতে গিয়ে হাঁপিয়ে যাবে, এটা স্বাভাবিক। তাই অনেক ধরনের ফুড কোর্টও পেয়ে যাবে, সেখানে বসে চা, কফি, স্ন্যাক্স বা তোমরা পেট ভর্তি করা খাবারও পেয়ে যাবে যদি কেউ বাড়ি থেকে কিছু না বানিয়ে নিয়ে এসো। আর যদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে চাও তাহলে সেটাও কিন্তু এখানে এসে খেতে পারো। আর্টিস্ট কটেজ, এটা আগে খোলা ছিল। আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এটা খোলা ছিল। ভেতরে নানান রকমের ড্রয়িং রয়েছে, এখন দেখলাম বন্ধ রয়েছে। প্রচুর ফরেনার্সরা ঘুরতে এসছে ইকো পার্কে। শুধু ইন্ডিয়ার বিভিন্ন স্টেটস থেকে না, বাইরের দেশ থেকেও এখানে ঘুরতে আসে। নানান কালারের রোজ এখানে রয়েছে। এদিকে পুরো সাদা, ওইদিকে লাল, গোলাপি, হলুদ, মানে দেখে অনেকটা কাশ্মীরের কথা মনে পড়ছে। আর্টিস্ট কটেজের একেবারে পাশে, যে ওখানে আর্টিস্ট কটেজ, ওখান থেকে এগিয়ে আসলে তোমরা পেয়ে যাবে ফ্রুট গার্ডেন। মাস্ক গার্ডেনের মধ্যে রয়েছি নানান ধরনের মাস্কে একদম সমৃদ্ধ। এই সাইডে দেখো মা কালীর, তারপরে নানান রকম ট্রাইবাল মাস্কেও ভর্তি। বেসিক্যালি ট্রাইবাল মাস্কই দেখা যাচ্ছে। আমি শুধুমাত্র এখানেই মা কালীর মাস্ক দেখতে পারলাম। কোথা থেকে এসেছেন আপনারা? ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর থেকে? বেলা ঠাকুরপুকুর। আচ্ছা, ভালো লাগলো ঘুরে? অনেক ভালো, অনেক ভালো। পুরোটা ঘুরেছেন? এখনো অনেক বাকি আছে কিন্তু। হ্যাঁ, অনেক বাকি, জাস্ট আস্তে আস্তে ঘুরে নেব। আচ্ছা, ভালো করে ঘুরুন বাবা। আরো নিউটনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার।
258 মিটার উচ্চতায় অবস্থিত, আর ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম, সেটা ইকো পার্কের মধ্যে তোমরা দেখতে পারবে। তো আমি এখন ঘুম স্টেশনেই দাঁড়িয়ে আছি। দেখো সামনেই টয় ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। আর তোমরা যদি এর ভেতরে ঢুকে ফটোশ্যুট করতে চাও তাহলে পার হেড তোমাদের 10 রুপিস পে করতে হবে। স্টেশনের পাশেই তোমরা অনেক বড় প্লেস পাবে। এই জায়গাটায় বসে তোমরা পিকনিক করতে পারো, খাওয়া দাওয়া, কিছুক্ষণ রেস্টও নিতে পারো। আর ঠিক তার অপোজিট সাইডে রয়েছে চিলড্রেন্স পার্ক। তো চলো এবার চিলড্রেন্স পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এখানে তোমাদের ছোট ছোট খুদেরা এসে খেলাও করতে পারবে। দেখো প্রচুর বাচ্চা রয়েছে, ছোট্ট ছোট্ট পুচকেরা খেলছে। ওইদিকে একটা স্লিপ রয়েছে, এখানে আরেকটা স্লিপ। কিছুক্ষণ ওদের ছেড়ে দাও, নিজেদের মতন স্লিপ চড়ুক, দোলনা, দৌড়াদৌড়ি, যা ইচ্ছা তাই করুক। দেখো সব বাচ্চাদের দৌড়। একটা গাছঘর টাইপের করা আছে। দেখো গাছের গুড়ির মধ্যে দিয়ে যেতে হবে, এখান দিয়ে প্রবেশ পথ। গাছের গুড়ির মধ্যে দিয়ে গিয়ে এরকম একটা ব্রিজের মতন করা রয়েছে, ব্রিজের মতন গিয়ে কানেক্ট করছে আর একটা গাছের গুড়ির সাথে। এটা ইকো পার্কের বেশ ইউনিক একটা জিনিস দেখলাম। তোমরা আসলে চিলড্রেন্স পার্কের ঠিক পাশেই এই গাছঘর পেয়ে যাবে। এই যে গাছঘর, আর এই সাইডে দেখতে পাচ্ছ ব্রিজ পুরো। চলো ব্রিজের ভেতর দিয়ে যাওয়া যাক। হ্যালো, ভেতরে একটা ঘর রয়েছে। দেখো এখানে লাইট রয়েছে, এই সাইড দিয়েও একটা কানেক্টিং ব্রিজ রয়েছে। দেখো ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছে। বাটারফ্লাই গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় পুনরুদ্ধার করবে এক নতুন আনন্দময় অভিজ্ঞতার। এক ছাদের নিচে হাজার হাজার উড়ন্ত রঙিন প্রজাপতিকে অন্বেষণ করতে পারবে। এমনকি এখান থেকে তোমরা বাটারফ্লাই রিলিজও করতে পারো 70 টাকার বিনিময়ে। দেখো বাটারফ্লাই বেগুনি রঙের ফুলের মধ্যে ঠিক অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। প্রজাপতির বাগানে প্রবেশ করলে মনে হয় অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। চারিদিকে সবুজ আর মাঝে মাঝেই রং বেরঙের প্রজাপতির আনাগোনা। আর যদি তোমরা দেখতে চাও একটি ডিম থেকে কিভাবে সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে তোমাদের চলে আসতে হবে প্রজাপতি চাষ কেন্দ্রে। দেখো এখানে কিন্তু প্রজাপতির চাষ করা হয়, কত সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। হেলিকোনিয়া গার্ডেন গেট নাম্বার 3 এর সামনে পাবে। একে ফলস বার্ড অফ প্যারাডাইজও বলে। হেলিকোনিয়া গার্ডেনটি বিভিন্ন ধরনের হেলিকোনিয়ায় ভরা, যে ফুলগুলো ফোটার জন্য ছায়ার প্রয়োজন হয়। আর গম্বুজের ভেতরে বায়ুমণ্ডলটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সূর্যের তাপমাত্রা আসে কিন্তু সেটা কম হারে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায় জন্মায় এই ধরনের ফুল এখানে ফোটানো হয়। এছাড়াও এখানে পেয়ে যাবে ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, কাঠের সেতু, ঝর্ণা, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস, যেটা তোমাদের খুব ভালো লাগবে। হেলিকোনিয়া গার্ডেনে এসে তোমরা বোটিংও করতে পারো। সবাই এখানে বোটিং করছে।
স্কাল্পচার গার্ডেন অথবা ভাস্কর্য বাগান। এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। গেট নাম্বার 3-এর সামনে পাবে। এই ভাস্কর্য বাগানটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু, পলাশির যুদ্ধ, নেতাজি সুভাষচন্দ্র বোস, সত্যজিৎ রায় এবং আরও অনেক এরকম কাহিনী খোদাই করা রয়েছে। স্কাল্পচার গার্ডেনে খোদাই করা নানান রকম ইতিহাস তোমরা দেখতে পারবে। এর মধ্যে শ্রী চৈতন্য এবং মধ্যযুগীয় বাংলার নবজাগরণ এখানে লেখা আছে। এছাড়াও শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী এখানে খোদাই করা রয়েছে। ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি ইকো পার্কের। এখানে প্রচুর গাছ রয়েছে আর মনোমুগ্ধকর পরিবেশ। গাছের তলায় বসে একটু বিশ্রামও করা যাবে, খাওয়া দাওয়াও করা যাবে। বেশ ভালো লাগছে পরিবেশটা। বিশেষ চলো এবার ঘুরে দেখে নিই ইকো পার্কের মেইন অ্যাট্রাকশন 7 ওয়ান্ডার্স। এর জন্য তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে, একজন ব্যক্তি 30 টাকা করে। ইটালির রোম শহরের একেবারে সেন্টারে অবস্থিত এই এলিপ্টিক্যাল অ্যাম্পিথিয়েটার, যেটা এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে বড় অ্যাম্পিথিয়েটার, কলোসিয়াম। মোয়াই মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত 900 খানা এই মোয়াই মূর্তি আবিষ্কার হয়েছে। স্পেনের রাপা নুই দ্বীপ রয়েছে, সেখানে এই অবাক্ষ মূর্তিগুলো পাওয়া যায়। এগুলো অ্যাকচুয়ালি আগ্নেয় শিলার সংকুচিত হয়ে তৈরি করা হয় এবং এগুলো কিন্তু এক একটা নিজেই মানে পুরো পাথর খোদাই করে করে এই মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে। গ্রেট ওয়াল অফ চায়নায় দাঁড়িয়ে আছি। রিজন জানো কেন তৈরি হয়েছিল? না। কুইন শি ওয়ান নামে চায়নার প্রথম এম্পিরিয়ার মানে রাজা নোম্যাড শ্রেণী মানে যাযাবর শ্রেণীর হাত থেকে নিজের রাজ্যকে রক্ষার জন্য এই প্রাচীর তৈরি করা হয়। এবং এই ইকো পার্কের মধ্যেই তৈরি হয়েছে বাংলার গ্রাম। প্রবেশ করলে মনে হয় যেন সত্যিকারেই কোনো গ্রামে চলে এসেছি। মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে তোমরা পুরো পরিবেশটাকে উপলব্ধি করতে পারো। চলো এবার যাওয়া যাক। সর্ষের ক্ষেত চারিদিকে, আর এদিকে গরু চড়াচ্ছে, মাটির বাড়ি, হাট টাইপের সব। আর এদিকে দেখো একজন ভদ্রমহিলা গাছ লাগাচ্ছে। সামনে দেখো আগেকার দিনে দেখা যেত মাটির ঘর, সুন্দর করে ডিজাইন করা, মা লক্ষ্মীর পায়ের ছাপ, আর একজন বসে বসে পড়ছে। মাটির হাঁড়িতে রান্না করছে একজন বসে, উপরে লণ্ঠন জ্বলছে। পুরো একটা গ্রাম্য পরিবেশের অ্যাম্বিয়েন্স সৃষ্টি করা হয়েছে। গাছ
এগুলো দেখে সত্যি মনে হচ্ছে যেন গ্রামের কোনো বাড়িতে চলে এসেছি। গোয়াল ঘর, এত সুন্দর অ্যাম্বিয়েন্স সৃষ্টি করা হয়েছে, দেখলে মনে হচ্ছে যে সত্যিকারই কোনো গ্রামের পরিবেশে চলে এসেছি। পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে। আরে বাহ, অসাধারণ। গুরু মশাই বিক্রিও করছে, এখানে ডিম মুড়ি সব রাখা, প্লাস ছাত্রছাত্রীকে পড়াশুনোও করাচ্ছে। চণ্ডী মণ্ডপে মা দুর্গার প্রতিমা নির্মাণ করা হচ্ছে। দেখো সবাই বসে আছে, এখানে মাছ ধরছে। এখানে সামনেই পুকুর, পুকুরে মাছ ধরছে। গ্রাম বাংলা দেখার পরে তার একেবারে পাশে পেয়ে যাবে ধামসা। এই যে ধামসা, গ্রাম বাংলা ওই সাইডে, আর ধামসা ঠিক পাশেই। খিদে পেয়ে গেলে সোজা গিয়ে গ্রামের খাওয়ার এক্সপিরিয়েন্স করতে চাইলে ধামসাতে চলে যাবে। আর ধামসার পাশেই পেয়ে যাবে সোলার ডোম, যেটা ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে তৈরি করা হয়েছে, সেই সোলার ডোম। সন্ধে নেমে এসেছে, চারিদিকে সবুজ লাইট জ্বলছে, আর আমার বড্ড খিদে পেয়ে গেছে, তাই ওয়াও মোমোতে এসে চিজ চিকেন স্টিম মোমো অর্ডার করলাম। তবে তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়েও আসতে পারো। অনেকেই কোশ্চেন করো ইকো পার্কে বাইরের ফুড অ্যালাউ কিনা। হ্যাঁ, বাইরের ফুড অ্যালাউ। তোমরা ভালোভাবে ঘরে বানিয়ে সুন্দর করে লুচি তরকারি আলুর দম তারপরে মাংস ঠাংস বানিয়ে এনে এখানে বসে খেতে পারো। তো বাইরের ফুড অ্যালাউড। সারাদিন ঘুরে বড্ড খিদে পেয়ে গেছে, তাই বসে আমরা একটু খাওয়া দাওয়া করছি। এই যে মোমো খাচ্ছি, ঝালমুড়ি খেলাম, তারপরে আইসক্রিম খেলাম, এগুলো করে খেলাম। হ্যাঁ, দারুণ লাগছে না? আর আমরা এখন বসে আছি এখানে, সামনে মিউজিক্যাল ফাউন্টেন শো হবে, তো ওটা দেখার জন্য আগে দিয়ে বসে পড়েছি, নইলে জায়গা পাওয়া যায় না। রাতের ইকো পার্ক মানে আরো সুন্দর না? মানে গ্রিন কালারের লাইটটা দেখো পেছনে দেখতে পাচ্ছ, চারিদিকে এই গ্রিন কালারের লাইট দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর লাগছে। আমি বলবো এমন সময় আসবে যখন সকাল একদম থাকবে, তারপরে মাঝখানে একটু বিকেল থাকবে, আর রাত্রি, মানে তিনটে ফ্লেভারই যাতে নিতে পারো। চারিদিকে অন্ধকার নেমে আসলে শুরু হয় মিউজিক্যাল ফাউন্টেন শো, যেখানে জল নৃত্য করে গানের তালে তালে। জাপানিজ ফরেস্টের মধ্যে, যেখানে জাপানের সমস্ত রকমের ফ্লেভার তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমরা তো দিনের বেলা সবাই দেখেছো এই জাপানিজ মন্দিরকে, তবে আজকে তোমাদের আমি ঘুরে দেখাবো রাত্রে জাপানিজ মন্দির আর জাপানিজ ফরেস্ট। ফরেস্ট বা জাপানিজ টেম্পলের এই ফ্লেভারটা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের রাত্রেই আসতে হবে। চারিদিকে মনে হচ্ছে দেখো মোমবাতি জ্বালিয়ে রেখেছে, অপূর্ব। এই ফরেস্টের মধ্যে শুধু জাপানিজ অ্যাম্বিয়েন্স না, তার সাথে তোমরা জাপানিজ রেস্টুরেন্টও পেয়ে যাবে, যেখানে বসে তোমরা জাপানিজ ফুডও ট্রাই করতে পারো।
ইকো পার্কের A to Z ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম অনেক ইন্টারেস্টিং ব্লগস আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।